এই ভদ্রলোকের নাম মোহাম্মদ নুরুল কাদের খান। তিনি ছিলেন স্বাধীনতার পর বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রথম সচিব। চাকরি ছেড়ে 1977 সালে তিনি প্রতিষ্ঠা করেন দেশ গার্মেন্টস লিমিটেড। 1978 সালের 4 জুলাই তিনি দক্ষিণ কোরিয়ার দেউ কর্পোরেশনের সাথে একটি 5 বছরের চুক্তি করেন। চুক্তি হলো দেশ গার্মেন্টস দেবে $1.3 মিলিয়ন পুঁজি এবং কারখানা, দেউ দেবে যন্ত্রপাতি, কারিগরি সহায়তা এবং তাদের গ্লোবাল বায়ার্স নেটওয়ার্কের অ্যাক্সেস। এর মাধ্যমে জন্ম নেয় বাংলাদেশের প্রথম শতভাগ রপ্তানিমুখী ইন্ডাস্ট্রিয়াল স্কেলের পোশাক কারখানা। 1979 সাল দেশ গার্মেন্টস তাদের 130 জন কর্মীকে দক্ষিণ কোরিয়া দেউয়ের পুসান প্ল্যান্টে পাঠায়। সেখানে তারা 6 থেকে 8 মাস ধরে আধুনিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের বিষয়ে হাতে কলমে প্রশিক্ষিত হয়। খুবই ভালো কথা, কিন্তু দেশ গার্মেন্টস ওই দক্ষ কর্মীদের ধরে রাখতে ব্যর্থ হয়। 130 জনের মধ্যে 115 জনই দেশ গার্মেন্টস ছেড়ে নিজেরাই উদ্যোক্তা হয়ে ওঠে। বাংলাদেশের কমন সমস্যা, তাই না? যাই হোক, বাংলাদেশে কোনো কিছু শুরু করাটা টাফ, কিন্তু একবার কেউ সাহস করে কিছু একটা শুরু করলে দেখবেন আরও 100 জন দাঁড়িয়ে যাবে সেটা কপি পেস্ট করতে। সেটাই হলো ব্যাঙের ছাতার মতো গজাতে শুরু করলো গার্মেন্টস ফ্যাক্টরি। 1979 সালে হাতে গোনা কয়েকটি কারখানা ছিল, আর 1985 সাল নাগাদ হয়ে গেল 700। তবে হুট করেই গার্মেন্টস সেক্টরের এই বুম হয়নি। একটা গ্লোবাল ফ্যাক্টর এখানে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল, আর তা হলো 1974 সালের মাল্টি ফাইবার অ্যারেঞ্জমেন্ট বা MFA। জিনিসটা কি বলতেছি, খেয়াল করুন, বেশ ইন্টারেস্টিং। 1974 সালের আগে আমেরিকা এবং ইউরোপের বাজার ভেসে যাচ্ছিল দক্ষিণ কোরিয়া, হংকং আর তাইওয়ানের মতো দেশের তৈরি পোশাকে। ইউরোপ আর আমেরিকার টেক্সটাইল ফ্যাক্টরিগুলো ওদের দাপটে বন্ধ হতে শুরু করে। 1974 সালের পর ইউরোপ আর আমেরিকা বাধ্য হয়ে কোটা চালু করে। ইয়েস, কোটা। ধরুন কথার কথা, কোটা আসার আগে দক্ষিণ কোরিয়ার দেউ কোম্পানি বছরে 50 কোটি শার্ট বিক্রি করত ইউরোপের মার্কেটে, কিন্তু কোটা আসার পর বছরে 1 কোটির বেশি শার্ট তারা ইউরোপের মার্কেটে সাপ্লাই দিতেই পারবে না। কিন্তু ডিমান্ড যখন আসে, সাপ্লাই তো হবেই কোনো না কোনো উপায়ে। সুতরাং দেউ কোম্পানি একটা লুপ হোল খুঁজে বের করলো, যাকে বলে কোটা হপিং। সে দেখলো বাংলাদেশের মতো গরিব দেশ এই মাল্টি ফাইবার এগ্রিমেন্টের কোটা রেস্ট্রিকশনে পড়ে না। সুতরাং তারা বাংলাদেশের দেশ গার্মেন্টসের সাথে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট বা জেভি এগ্রিমেন্ট করলো। কার্যত তখন প্রোডাকশন ট্রান্সফার হয়ে গেল বাংলাদেশে। দেউ ব্র্যান্ডের পোশাকে এবার ট্যাগ লাগলো মেড ইন বাংলাদেশ। এরপর সেই মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট কোটা ফ্রি অ্যাক্সেস পেল ইউরোপ আর আমেরিকার মার্কেটে। খেয়াল করে দেখুন ব্যাপারটি তাহলে কি হলো। ব্র্যান্ড কিন্তু দেউ, আগে দর্জি ছিল কোরিয়ান, আর এখন দর্জি হয়ে গেল বাংলাদেশি। ব্যাস, দেউ কোম্পানির ব্যবসা টিকে গেল, আর বাংলাদেশের ভাগ্যের চাকাও ঘুরে গেল। MFAর মাধ্যমে তৈরি হলো সুযোগ, কিন্তু সেই সুযোগ লুফে নিতে দরকার একটা মেকানিজম বা সুনির্দিষ্ট কৌশল। সেই কৌশলটি আসে বাংলাদেশ সরকারের কাছ থেকে। এটাই ছিল তখনকার সরকারের দূরদর্শিতা। ওই যে বলেছিলাম, দেউ থেকে প্রশিক্ষিত হয়ে আসা 115 জন ব্যক্তি নিজেরাই উদ্যোক্তা হওয়ার প্ল্যান করে। তাদের জ্ঞান ছিল, কিন্তু টাকা বা পুঁজি ছিল না। একটা ফরেন বায়ারের অর্ডার ফুলফিল করতে যে বিপুল অর্থের কাপড়, মেশিন, সুতা, যন্ত্রপাতি চীন বা কোরিয়ার মতো দেশ থেকে কিনতে হবে, সেই টাকা তাদের ছিল না। তাহলে সমাধান কি হলো? স্বাধীনতার পর বাংলাদেশ ব্যাংক ক্যাশ বা কোলাটেরাল ছাড়া, অর্থাৎ বিনা জামানতে ইম্পোর্ট LC অনুমোদন করতো না। একটা উদাহরণ দিচ্ছি। ধরুন একজন ছোট উদ্যোক্তার নাম আবুল। ঢাকায় তার ছোট্ট কাপড় সেলাই কারখানা আছে, 20টা মেশিন আছে, 30 জন শ্রমিক আছে। টাকা পয়সা কম তার, কিন্তু সাহস এবং দক্ষতা আছে অনেক। একজন জার্মান ক্রেতা তাকে প্রস্তাব দিল, 3 মাসের মধ্যে যদি তুমি 10,000 শার্ট বানাতে পারো, তবে আমরা প্রতি শার্ট $2 করে কিনে ফেলব। অর্থাৎ মোট অর্ডারের মূল্য $20,000। সমস্যা হলো, এত বড় অর্ডার পূরণ করতে হলে দরকার আরও অনেক সেলাই মেশিন, কাপড়, বোতাম, সুতা, শ্রমিকের মজুরি আর অনেক কিছু।
আবুল হিসাব কিতাব করে দেখলো জার্মান বায়ারের অর্ডারটি ফুলফিল করতে হলে অন্তত $5,000 মূল্যের বিদেশি মেশিন এবং কাঁচামাল তাকে আমদানি করতে হবে। এসব কিনতে হবে কথার কথা চীনের একটি কোম্পানির কাছ থেকে। কিন্তু আবুলের টাকা নাই, ডলারও নাই। ব্যাংকে গিয়ে লোন চাইলে ব্যাংক বলবে, জামানত কই, আপনার তো কোনো সম্পদই নাই, আছে খালি 20টা সেলাই মেশিন, লোন দিব কি আপনার মুখ দেখা? সরকার বুঝলো এভাবে চললে গার্মেন্টসের মতো রপ্তানিমুখী শিল্প দাঁড় করানো যাবে না। এজন্য সরকার তখনই চালু করলো ব্যাক টু ব্যাক এলসি সিস্টেম এগেনস্ট এক্সপোর্ট এলসি। এটা ছিল পুরাই গেম চেঞ্জিং। এখন যেটা হলো, জার্মান ক্রেতা তার জার্মান ব্যাংকের মাধ্যমে একটি লেটার অফ ক্রেডিট বা এলসি ইস্যু করলো। তাতে লেখা আছে কথার কথা, আবুল 10,000 শার্ট পাঠালে আমরা $20,000 পেমেন্ট করব। অর্থাৎ এটা একটা কমিটমেন্ট। আবুল সেই বিদেশি এলসি নিয়ে গেল বাংলাদেশের একটি ব্যাংকে, কথার কথা সোনালী ব্যাংকে। সোনালী ব্যাংক বলল, যেহেতু জার্মান ব্যাংক পেমেন্টের গ্যারান্টি দিচ্ছে, আমরা এই গ্যারান্টি বা এলসিটাকেই জামানত হিসেবে ধরব। তারপর সোনালী ব্যাংক খুলে দিল ব্যাক টু ব্যাক এলসি চীনের ওই সরবরাহকারীর নামে $5,000 মূল্যের। চীনা কোম্পানিকে বলল, আমরা আপনাকে টাকা দেব যখন আবুল সাহেব রপ্তানির টাকা হাতে পাবে। অর্থাৎ জার্মান কোম্পানির সেই এলসির সাথে চাইনিজ কোম্পানির জন্য খোলা এলসিকে লিঙ্ক করে দেয়া হলো। চীনা কোম্পানি এখন কাপড়, সেলাই মেশিন, বোতাম, সুতা যা দরকার সব পাঠিয়ে দিল। আবুল নিজের পকেট থেকে $1 খরচ করলো না। সব লেনদেন হলো বিশ্বাস এবং কাগজপত্রের মাধ্যমে। এরপর যা ঘটলো তা হলো, আবুল শার্ট তৈরি করলো, জার্মানিতে পাঠালো। জার্মান ক্রেতা তার জার্মান ব্যাংকের মাধ্যমে $20,000 পেমেন্ট পাঠালো বাংলাদেশের সোনালী ব্যাংকে। সোনালী ব্যাংক সেখান থেকে $5,000 চীনের সেই সরবরাহকারীকে পাঠিয়ে দিল। বাকি $15,000 থেকে বিভিন্ন ব্যাংকিং চার্জ কাটার পরে বাকিটা আবুলের হাতে তুলে দিল। অর্থাৎ বুঝলেন তো বিষয়টা। এখন প্রশ্ন হলো, যদি আবুল ফেল করত জার্মান অর্ডার ফুলফিল করতে, তাহলে কি হইতো? ধরা যাক আবুল শার্ট তৈরি করতে পারেনি বা তৈরি করে সময় মতো ডেলিভার করতে পারেনি, অথবা ধরুন বিদেশি ক্রেতা কোয়ালিটি সমস্যা দেখিয়ে অর্ডার বাতিল করে দিল। ফলে রপ্তানির টাকা অর্থাৎ জার্মানি থেকে পেমেন্ট আসলো না। তখন কি হবে? চীনা সরবরাহকারী কিন্তু ইতিমধ্যেই পণ্য পাঠিয়ে দিয়েছে, আর সোনালী ব্যাংক তাদের নামে ব্যাক টু ব্যাক এলসিও ইস্যু করেছে। এলসি মানে হলো ব্যাংকের প্রতিশ্রুতি, অর্থাৎ আমরা এই টাকা পরিশোধ করব যাই ঘটুক না কেন। তাহলে এখন যদি আবুল রপ্তানির টাকা বা পেমেন্ট আনতে না পারে, তবে সোনালী ব্যাংকে বাধ্য হয়েই ওই চীনা সরবরাহকারীকে ডলার পেমেন্ট করে দিতে হবে। এরপর ব্যাংক কী করবে? আবুলের উপরে ওই টাকা ঋণ হিসেবে চাপাবে। এরপর নানান উপায়ে সেই টাকা ভবিষ্যতে আবুলের কাছ থেকে আদায় করার চেষ্টা করবে। বিশাল রিস্ক কিন্তু। আবুলের পর সবচেয়ে বড় রিস্ক নিচ্ছে বাংলাদেশের ওই ব্যাংকটি অর্থাৎ সোনালী ব্যাংক। এই ব্যাক টু ব্যাক এলসি ব্যবস্থা না থাকলে শুধুমাত্র ধনী ব্যবসায়ীরাই রপ্তানি করতে পারত। কিন্তু সরকার যখন রপ্তানিমুখী শিল্পকে অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করলো, দিল কর ছাড় এবং ডিউটি ফ্রি কাঁচামাল আমদানির সুবিধা, এবং বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরো যখন প্রশিক্ষণ এবং সহায়তা দিল, তখন সীমিত মূলধনের হাজারো নতুন উদ্যোক্তা এই সেক্টরে উঠে দাঁড়ালো। এই তো গেল একটা। বাংলাদেশ সরকারের দ্বিতীয় মাস্টার স্ট্রোকটি ছিল বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটি। বিষয়টি বুঝিয়ে বলি। সেই সময় বাংলাদেশের নিজস্ব বিশ্বমানের টেক্সটাইল শিল্প ছিল না। দেশে যেসব কাপড় চোপড় পাওয়া যেত সেগুলো ছিল নিম্নমানের, হাই কোয়ালিটির ফ্যাব্রিক, বোতাম বা জিপার সব কিছুই বিদেশ থেকে আমদানি করতে হইতো। এখন সমস্যা হইল, বাংলাদেশে এই সব ইম্পোর্টেড কাঁচামালের উপরে শুল্ক বা ইম্পোর্ট ডিউটি ছিল প্রায় 45 থেকে 90% পর্যন্ত। কিন্তু সরকারের চালু করা বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটিতে যদি কোনো প্রতিষ্ঠান 100% রপ্তানিমুখী হয়, অর্থাৎ এক্সপোর্ট ওরিয়েন্টেড হয় পুরাটাই, তাহলে তারা কাঁচামাল আমদানি করতে পারবে সম্পূর্ণ শুল্কমুক্তভাবে, ডিউটি ফ্রি। এই সিস্টেমটি কিভাবে কাজ করে খেয়াল করে শুনুন। ধরুন রপ্তানিমুখী গার্মেন্টস ফ্যাক্টরি সরকার থেকে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স নিল। সেই লাইসেন্সে তারা বিদেশ থেকে কাপড়, সুতা, বোতাম, জিপার ইত্যাদি আমদানি করলো কোনো ডিউটি ছাড়া।
এই কাঁচামালগুলো রাখা হলো একটি বন্ডেড ওয়্যারহাউসে, যা ছিল কাস্টম সিল করা বা নিয়ন্ত্রিত এলাকা। ফ্যাক্টরির ভেতরে এই কাঁচামালগুলো দিয়ে কাট মেক ক্রিম প্রক্রিয়ায় পোশাক তৈরি হলো। তৈরি পোশাকগুলো সরাসরি রপ্তানি হতে লাগলো, কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ বাজারে বিক্রি করার অনুমতি দেওয়া হলো না। এই জিনিসটা এখনও তেমনই আছে। এজন্য এখনও আপনি বাংলাদেশের বাজারে বাংলাদেশি কোয়ালিটির কাপড় দেখবেন, আবার বেশি দামে এক্সপোর্ট কোয়ালিটির কাপড়ও পাবেন। সেগুলো মূলত অবৈধভাবে এই ফ্যাক্টরির অসাধু কিছু লোকেরা এদিক সেদিক দিয়ে বের করে আনে এবং দেশীয় বাজারে বিক্রি করে। একই রকম পোশাকের বাংলাদেশি কোয়ালিটি আর এক্সপোর্ট কোয়ালিটির ভেতরে দেখবেন আকাশ পাতাল ব্যবধান। এই বন্ডেড ব্যবস্থার ভেতরে ফ্যাক্টরিগুলো হয়ে যায় এক প্রকার আলাদা ইকোনমিক জোনের মতো। এখানে তারা বিদেশ থেকে শুল্কমুক্ত কাঁচামাল এনে বাংলাদেশি শ্রম দিয়ে তা প্রক্রিয়াজাত করে আবার রপ্তানি করে বিদেশের মার্কেটে। ফলে পণ্যের উপরে বাংলাদেশের অভ্যন্তরীণ ট্যাক্স বা শুল্ক ব্যবস্থা প্রযোজ্য হয় না। এই নীতির ফলে বাংলাদেশ ভ্যালু চেইনের একটি অংশ অর্থাৎ সেলাই এবং অ্যাসেম্বলিংয়ের স্পেশালাইজেশন অর্জন করল। আজও দেখুন বাংলাদেশ বিশ্বের নামি দামি ব্র্যান্ডের জন্য কাপড় সেলাই করে, কিন্তু বাংলাদেশের নিজস্ব কোনো ইন্টারন্যাশনালি রিকগনাইজড পোশাক ব্র্যান্ড নাই। নাইকি, এরমেস, লুইস ভিতন, শ্যানেল, গুচি, এডিডাস, জারা, H&M এসব নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্টে আপনি মেড ইন বাংলাদেশ ট্যাগ দেখবেন, এতেই আপনার মন ভরে যাবে। এই যা, এর বেশি কিছু না। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইনিং এসব সাবজেক্ট এদেশে পপুলার না। এদেশের R&D সেক্টরের জন্য দরকার গরিব মেহনতি মানুষ, যাদের শ্রমের মূল্য একদম কম, যাদের জীবনের সময় অনেক কম দামে কেনা যায়। এখানে ইনোভেশন নাই, খালি সেলাই করো। আর এই সস্তা শ্রমই হলো এই সেক্টরের অভাবনীয় সাফল্যের পেছনে শেষ এবং সবচাইতে বড় ফ্যাক্টর। 1 জানুয়ারি 2005 MFA অর্থাৎ মাল্টি ফাইবার অ্যারেঞ্জমেন্ট বাতিল হলো। IMF, বিশ্বব্যাংক এবং অনেক নামি দামি অর্থনীতিবিদ আশঙ্কা করলেন এখন তো চীন ভারতের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করতে হবে বাংলাদেশকে, বাংলাদেশের গার্মেন্টস খাত ধসে পড়বে। কিন্তু ধসে পড়া তো দূরের কথা, বাংলাদেশ বরং আরও দ্রুত এগিয়ে গেল। প্রথম কারণ হলো অভিজ্ঞতা এবং দক্ষতা। কারণ আগের 20 বছরের কোটা প্রোটেকশনের সময়টাতে বাংলাদেশে শিল্পটি পরিণত বা ম্যাচিউর হয়ে গেছে। আর দ্বিতীয়টি হলো যখন US কেন্দ্রিক MFA শেষ হলো তখন বাংলাদেশ EU কেন্দ্রিক JSP সুবিধার ভেতরে ঢুকে গেল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটি ছিল ইউরোপীয় ইউনিয়নের এভরিথিং বাট আর্মস বা EBA প্রোগ্রাম, যা সবচেয়ে দরিদ্র দেশগুলোকে ইউরোপে শুল্কমুক্ত এবং কোটামুক্ত প্রবেশাধিকার দিল। বাংলাদেশের পোশাক শিল্প আসলে এক বিশাল ইকোসিস্টেম, যেখানে সব ক্ষমতা থাকে বিদেশি ক্রেতার হাতে, বিশেষ করে পশ্চিমা ব্র্যান্ডগুলোর হাতে। এটি এমন এক বৈশ্বিক মডেল যেখানে সবচাইতে লুক্রেটিভ বা লাভজনক কাজগুলো, যেমন নতুন পোশাক ডিজাইন করা, ব্র্যান্ডিং করা, মার্কেটিং করা, আন্তর্জাতিক বিক্রয় বা মূল্য নির্ধারণ, এসব নিয়ন্ত্রণ করে বড় আন্তর্জাতিক খুচরা বিক্রেতারা, ওই যে যেমন H&M, জারা, তারপরে ওই যে নাইকি ইত্যাদি। অন্যদিকে বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলো কেবলমাত্র উৎপাদনের অংশে কাজ করে, যেখানে লাভের হার তুলনামূলকভাবে কম কিন্তু শ্রম নির্ভরতা বেশি। অর্থাৎ বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা আসলে স্ট্র্যাটেজিক ব্রোকার, যারা অর্ডার নিয়ে শ্রম এবং দক্ষতা দিয়ে পণ্য তৈরি করে দেয়, কিন্তু ব্র্যান্ড বা ডিজাইনের মালিকানা তাদের নয়। বাংলাদেশের R&D সেক্টরে আছে দুটি মুখ, দুটি ফেস। প্রথমটি হলো নিটওয়্যার অর্থাৎ টি-শার্ট, পোলো, সোয়েটার এগুলো। এটি বাংলাদেশের সবচাইতে সফল খাত, কারণ এসব পোশাক বানাতে যে সুতা বা ফ্যাব্রিক লাগে তার 85 থেকে 90% দেশের ভেতর থেকে সরবরাহ করা হতো। ফলে এই খাতে ডোমেস্টিক ভ্যালু এডিশন প্রায় 75% পর্যন্ত ছিল। এই সেক্টরে পণ্য দ্রুত রেডি করে ডেলিভারি করা যায়, কারণ কাঁচামাল বাইরে থেকে আনতে হয় না। কিন্তু 2024 সালের তথ্যে দেখা যায় কটন ইয়ার্ন আমদানি 39% বেড়ে দাঁড়িয়েছে $2.28 বিলিয়ন মার্কিন ডলার। কেন এমন হচ্ছে? দেশে সুতার ঘাটতি নাই, সমস্যা অন্য জায়গায়, দামের ব্যবধান। স্থানীয় স্পিনিং মিলগুলোর প্রোডাকশন খরচ 30% বেড়ে গেছে, কারণ গ্যাস বিদ্যুতের দাম বাড়ছে, গ্যাসের সরবরাহ কমে গেছে, আর শ্রমিকের মজুরি তো বাড়াতেই হবে, ওইটাও বেড়ে গেছে। ভারত থেকে আমদানিকৃত সুতা এখন দেশীয় সুতার চেয়ে সস্তা। R&D সেক্টরের আরেকটি মুখ অর্থাৎ সাবসেক্টর হলো উইভেন গার্মেন্টস, যেমন জিন্স, ট্রাউজার এগুলো। এই খাতে স্থানীয় মিলগুলো কেবল 35 থেকে 40% ফ্যাব্রিক সরবরাহ করতে পারে,
বাকি 60 থেকে 65% ফ্যাব্রিক আসে চীন এবং ইন্ডিয়া থেকে। ফলে এই খাতে ডোমেস্টিক ভ্যালু এডিশন কম হয় এবং লিড টাইম বা ডেলিভারি টাইম বেশি, কারণ বিদেশ থেকে কাপড় আগে আনতে হয়, এগুলোতে তো সময় লাগে। বাংলাদেশ হলো বিশ্বের শীর্ষ তুলা আমদানিকারক দেশগুলোর একটি। এই তুলাই আমাদের স্পিনিং ইন্ডাস্ট্রি বা সুতা উৎপাদনের প্রধান উপাদান। শুরুতে বাংলাদেশের এক্সপোর্ট ওরিয়েন্টেড আরএমজি সেক্টর ছিল সিএমটি মডেলের। 2000 সালের পর থেকে শুরু হয় ফ্রি অন বোর্ড বা এফওবি মডেলে যাওয়া। সিএমটি অর্থাৎ কাট মেক ট্রিম মডেলে বিদেশি ক্রেতা সব কাঁচামাল সরবরাহ করে, বাংলাদেশি কারখানা শুধু শ্রম দিয়ে কাটা, সেলাই, ট্রিম এসব করে। এই ব্যবস্থা মূলত বন্ডেড ওয়্যারহাউস নীতির মাধ্যমে সম্ভব হয়েছিল। অন্যদিকে এফওবি মডেলে বাংলাদেশের কারখানা নিজেই কাঁচামাল সংগ্রহ করে, আর্থিক ঝুঁকি নেয়, ফলে তাদের আয় বাড়ে, কারণ তারা এখন কাঁচামাল সহ পুরো পণ্যের বিল করতেছে। এটি একটি শ্যালো আপগ্রেডেশন। অন্যদিকে বাংলাদেশের আরএমজি সেক্টরের পুরো রপ্তানি সরবরাহের 90% নির্ভরশীল চট্টগ্রাম বন্দরের উপরে। এই বন্দর বহুদিন ধরে এক বিশাল লজিস্টিক বটলনেক হিসেবে কাজ করতেছে, কারণ জাহাজের জট, উচ্চ খরচ, ধীরগতি এবং অদক্ষতা। অর্থনৈতিক ক্ষতি বিশাল। জাতীয় লজিস্টিক খরচ জিডিপির প্রায় 16%, যেখানে বৈশ্বিক গড় মাত্র 10%। পরিবহন ব্যবস্থার অদক্ষতা এই খরচের 35 থেকে 54% অংশ জুড়ে। চট্টগ্রাম বন্দরে জাহাজের গড় টার্নারাউন্ড সময় 3 দিনেরও বেশি, যেখানে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে এটি 1 দিনেরও কম। এই বিলম্ব এবং খরচ সরাসরি বাংলাদেশের আরএমজি খাতের প্রতিযোগিতা কমিয়ে দেয়। সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার নিয়েছে মাতারবাড়ি ডিপসি পোর্ট প্রকল্প। এটি চালু হলে বড় মাদার ভেসেল সরাসরি বাংলাদেশে নোঙর করতে পারবে, যেটা চট্টগ্রাম বন্দরে সম্ভব হয় না। মাতারবাড়ি প্রকল্পটি চালু হলে সিঙ্গাপুর বা কলম্বোর মাধ্যমে পণ্য ট্রান্সশিপমেন্ট করার প্রয়োজন হবে না। এই প্রকল্পটি সফল হলে এটি বাংলাদেশ পোশাক রপ্তানিতে একটি গেম চেঞ্জার হতে পারে। আমেরিকাতে পণ্য পাঠাতে 45 দিনের জায়গায় তখন হয়তো 23 দিন সময় লাগবে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প প্রায় সম্পূর্ণরূপে পশ্চিমা ভোক্তা বাজারের উপর নির্ভরশীল। 2024 সালে বাংলাদেশ $38.48 বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে তৈরি পোশাক রপ্তানি করে, যার $19.37 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ মোট রপ্তানির 50%-এরও বেশি আসছে ইউরোপ থেকে। সুতরাং বাংলাদেশের অর্ধেকেরও বেশি পোশাক রপ্তানি হচ্ছে মূলত ইউরোপে। 2022-23 অর্থবছরে গার্মেন্টস সহ অন্য সকল পণ্য বিবেচনায় নিলে ইউএসএ, ইউকে এবং কানাডা মিলে নিয়েছে বাংলাদেশের মোট রপ্তানির 75%-এরও বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত বাংলাদেশের একক বৃহত্তম ক্রেতা দেশ। সুতরাং ইউরোপ আমেরিকার মানুষ যদি কষ্টে থাকে, যদি ওরা গরিব হয়ে যায়, তাহলে বাংলাদেশের অর্থনীতি শেষ। সুতরাং ওদের জন্য দোয়া করেন, চীনের জন্য পরে কইরেন। দিস ইজ দ্য রিয়েলিটি ভাই। ছোটোবেলায় এক ভদ্রলোককে দেখেছি যার ধারণা ইউরোপ আমেরিকার মানুষ জামা কাপড় পরেই না। ওরে কেমনে বোঝাইবেন ইউরোপ আমেরিকার মানুষ জামা কাপড় না পরলে আপনি আমি শেষ। বাংলাদেশের এই ভঙ্গুর কাঠামো কেবল অর্থনৈতিক নির্ভরতাই নয়, তৈরি করেছে বাংলাদেশের উপরে পশ্চিমা ক্ষমতার একচাটিয়া কাঠামো। এই কাঠামোকে বলা হয় বায়ার্স ড্রিভেন গ্লোবাল ভ্যালু চেইন। মানে গ্লোবাল ক্রেতারা যেমন H&M, জারা, গ্যাপ, এরা শুধু পণ্য কেনে না, বরং পুরো ব্যবসার সত্ত্বগুলোও নিয়ন্ত্রণ করে। ঠেকা তো তাদের চেয়ে আমাদের বেশি, তাই না? তারা যদি 2 টাকা পর বছরে কম কেনে তাদের তেমন কিছু হবে না, কিন্তু আপনার আমার ক্ষতি হবে। রানা প্লাজা ট্র্যাজেডির পরে এই ক্ষমতার কারণে অবশ্য একটা ভালো কাজ হয়েছে। কি কাজ? পশ্চিমারা চাপ দিয়ে গার্মেন্টসগুলোর ওয়ার্কিং কন্ডিশন আর সেফটি কিছুটা হলেও বেটার করে ফেলেছে। বাংলাদেশ সরকার হয়তো এই চেষ্টা করলে জীবনেও সফল হইতো না। রানা প্লাজার পর আন্তর্জাতিক চাপ এবং ক্রেতাদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ এখন হয়ে গেছে বিশ্বের সবচাইতে বেশি সবুজ কারখানা সম্পন্ন দেশ। 2025 সালে এসে বাংলাদেশে এখন 268+ লিড সার্টিফাইড কারখানা আছে। কিন্তু এবার কিছু দুঃখের কথা বলি। এতকাল ধরে চলে আসা বাংলাদেশের এই পোশাক শিল্প এক ত্রিমুখী সংকটের মুখে এখন। বাণিজ্য নীতি, পরিবেশের মানদণ্ড এবং অটোমেশন চ্যালেঞ্জ। 2026 সালের নভেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এলডিসি অর্থাৎ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উঠবে। এটা হলেই এভরিথিং বাট আর্মস অর্থাৎ ইবিএ নামে যে সুবিধাটি ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশ পেত, অর্থাৎ শুল্কমুক্ত এবং কোটামুক্ত রপ্তানি করতে পারত, তা হারাবে। অর্থাৎ গরিব বলিয়া যেসব সুবিধা পাইতাম তা আর আমরা পাবো না। আর সারা বিশ্বে চলিতেছে অ্যান্টি গ্লোবালাইজেশন প্রক্রিয়া। শুরু হয়েছে ট্যারিফ যুদ্ধ। আপনি যেমন চান দেশি পণ্য কিনে হতে ধন্য,
অন্য দেশগুলোও যদি সেটাই চাইতে শুরু করে তাহলে আপনার আমার খেল খতম। আপনি যেমন বিদেশি পণ্যের উপরে শুল্ক বসান, বিদেশিরা আপনার পণ্যে শুল্ক বসাতে শুরু করলে এই সেক্টর শেষ। এই বিপর্যয় ঠেকানোর একমাত্র উপায় হলো ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস সুবিধার ভেতরে ঢুকে পড়ার জন্য যোগ্যতা অর্জন করা। কিন্তু এর জন্য দুটি কঠিন শর্ত পূরণ করতে হবে। এক হলো রাজনৈতিক শর্ত, বাংলাদেশকে 27টি আন্তর্জাতিক কনভেনশন বাস্তবায়ন করতে হবে মানবাধিকার, শ্রম অধিকার, পরিবেশ, সুশাসন সম্পর্কিত। আর অন্যটি হলো প্রযুক্তিগত শর্ত। ইউ চাই পণ্যের 2 ধাপ রূপান্তর, অর্থাৎ 2 স্টেজ ট্রান্সফরমেশন আপনার দেশে হোক। মানে হলো গার্মেন্টসকে তৈরি করতে হবে এমন কাপড় যা বাংলাদেশে তৈরি, অর্থাৎ সুতা, কাপড়, পোশাক সব বাংলাদেশের। সমস্যা হলো বাংলাদেশের ওয়েভেন্স গার্মেন্টস সেক্টর এখনও 60 থেকে 65% কাপড় চীন এবং ভারত থেকে আমদানি করে। তাই তারা এই 2 স্টেজ শর্ত পূরণ করতে পারবে না। অর্থাৎ যে বন্ডেড ওয়্যারহাউস নীতি একসময় ওয়েভেন সেক্টরকে তৈরি হতে সাহায্য করেছিল, সেটার বেনিফিট ভবিষ্যতে বাংলাদেশ পাবে না। গার্মেন্টস সেক্টরে বাংলাদেশের সাফল্যের মূল ভিত্তি ছিল কম খরচে শ্রমিক নির্ভর উৎপাদন, কিন্তু অটোমেশনের যুগে এই মডেলও ঝুঁকিতে। একটা গবেষণা অনুযায়ী বাংলাদেশের মোট ওয়ার্কিং ফোর্সের প্রায় 60% মানুষ অটোমেশন ঝুঁকিতে আছে ইতিমধ্যেই। বাঁচার একমাত্র পথ হলো পণ্যের বৈচিত্র্য আনা এবং উচ্চ মূল্যের বাজারে প্রবেশ করা, বিশেষ করে সিনথেটিক বা ম্যানমেড ফাইবার পোশাকে। বিশ্ববাজারে 60% পোশাকই এমএমএফ ভিত্তিক, কিন্তু এই খাতে বাংলাদেশের কন্ট্রিবিউশন মাত্র 5%। এই 5% কন্ট্রিবিউশন করার জন্য 90% কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। এমএমএফে ঝুঁকলে বাংলাদেশকে আরও আমদানি নির্ভর হতে হবে, যা আবার জিএসপি প্লাস সুবিধা পাওয়ার পথে বাধা সৃষ্টি করবে। এটাই এই শিল্পের কৌশলগত ফাঁদ বা স্ট্র্যাটেজিক ট্র্যাপ। সোজা কথা বলি, বাঁচতে হলে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে, ইনোভেশন করতে হবে, নতুন কিছু অফার করতে হবে যা অন্য কেউ দিতে পারবে না। ইনোভেটিভ না হলে এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টেকা কঠিন হবে। তো আজ এ পর্যন্তই। গোটা বিশ্ব নানাবিধ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কল্পনা করতে পারেন গোটা বিশ্বে দেখা দিয়েছে বালিশ সংকট। এত এত মরুভূমি থাকতে বালিশ সংকট কিভাবে পসিবল? আসুন সেই গল্প শুনি। এই ভিডিওতে দেখতে পারেন। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন যাতে নেক্সট ভিডিও মিস না হয়। ধন্যবাদ।